আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার যারা শুভানুধ্যায়ী রয়েছেন, রাজনীতির অ্যালাইড সহযোগী এবং যাদের সঙ্গে বন্ধুত্ব করে তিনি বিগত নির্বাচনে তার প্রবল প্রতিদ্বন্দ্বী জামাত এবং সহযোগী জোট তাদেরকে তিনি মোকাবেলা করেছেন এবং ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সবচেয়ে বিস্ময়কর একটি নির্বাচন, সেই নির্বাচনের একটা ব্রুট মেজরিটি নিয়ে তিনি ক্ষমতা লাভ করেছেন। তো ক্ষমতা লাভ করার পর নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। প্রথম সমস্যাটা হলো ১৭ বছর বা ১৫ বছর ধরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই শেখ হাসিনা। প্রতিদিন একটা না একটা যন্ত্রণা। আমি আজ আসবো, কাল আসবো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আবার বলে প্লেন পাঠায় দাও, আবার বলে যে আমি টুস করে ঢুকে পড়ব, আবার তাদের যারা লেসপেন্সার আছে, আওয়ামী লীগের লেসপেন্সার, তাদের মাধ্যমে নানা রকম বলি, মানে জলে স্থলে অন্তরিক্ষে। সেই লেসপেন্সার একবার বলে তাদের নেত্রী সেই বেনাপোল হয়ে আসবে, এবং বেনাপোল হয়ে যখন আসবে তখন স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর মমতা ব্যানার্জি এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই তাকে সেই সীমান্তে নিয়ে আসবেন। আর এক দল বলছে না, সে ত্রিপুরা দিয়ে আসবে, আর এক দল বলছে না, সে জৈন্তা পাহাড় হয়ে সিলেট দিয়ে ঢুকবে। কেন সিলেট দিয়ে ঢুকবে? সিলেটে তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ি, সেখানে লোকজন সবাই তারেক রহমান সাহেবকে দুলাভাই বলে। এটা শেখ হাসিনার ভীষণ রকম মাইন্ডে লেগেছে। কাজেই সে সিলেট দিয়ে ঢুকে দেখাবে যে দুলাভাইয়ের জনসমর্থন বেশি নাকি আপার জনসমর্থন বেশি। আবার বলছে যে না না, একেবারে ডাইরেক্ট ঢাকা এয়ারপোর্টে চলে আসবে, বিমানবন্দর, এবং তাকে সেলুট দিয়ে নিতে হবে। এখন এগুলো নিয়ে অনেক মানুষ ট্রল করছে, অনেক মানুষ ভয় পাচ্ছে নানা রকম। কিন্তু যাই বলেন না কেন, ক্ষমতার সিংহাসনে যারা বসেন ওটা খুব স্পর্শকাতর। ওখানে কোনো অবস্থাতে স্থির হয়ে কোনো কথা বলা যায় না। তারপরে হম্বিতম্বি দেওয়া যায়, কিন্তু কোনো একটা বিষয়, ইট ইজ মাই পার্মানেন্ট অ্যাসেট, আমার বাপদাদার সম্পত্তি। জাস্ট লাইক ধরেন আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, যেটা আমি ওন করি। ঠিক ওইভাবে ক্ষমতার চেয়ারটিকে আসলে ওন করা যায় না, কিন্তু ভাব দেখাতে হয় যেটা আমারই। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব এই ২১১ জন বা ব্রুট মেজরিটি নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা লাভ করছেন, কিন্তু এই আওয়ামী লীগের যন্ত্রণায় কোনো অবস্থাতে স্বস্তিতে থাকা যাচ্ছে না। এর বাইরে আবার জামাত জামাত যে আসলে বিএনপির সাথে কি করতেছে, সে বিএনপির সাথে কি করছে, এটা মানে বিএনপি নেতাকর্মীরা বুঝতে পারছে না। তারা বিএনপি যারা নেতাকর্মী তাদের বক্তব্য হলো জামাত মুখে মধু অন্তরে বিষ। তারা দেখায় মূলা, ঢুকায় কচু। তারা মানে কি যে করে। এই জন্য তারেক রহমান সাহেব প্রথম দিন থেকে, যেদিন থেকে তিনি আসছেন বাংলাদেশে, একেবারে প্রথম দিন থেকে তিনি বলছেন এরা গুপ্ত গুপ্ত গুপ্ত, এরা গুপ্ত থেকে সব অপকর্ম করে, এবং তার একটা ভয় যে তার আশেপাশে হয়তো গুপ্ত আছে। এমনকি মঞ্চের সামনে যদি কেউ স্লোগান দেয়, সে বেশি স্লোগান দিলে, বেশি লাফালাফি করলে, তারেক ভাই তারেক ভাই, দুলাভাই দুলাভাই, এগুলো বললেও তার মনে হয় এর মধ্যে গুপ্ত আছে। তো এটা নিয়ে তিনি আসলে স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বিএনপির সঙ্গে, জামাতের বিএনপির সঙ্গে এনসিপির একটা সম্পর্ক স্থাপন করার জন্য অনেক উদারতা দেখিয়েছেন। তিনি জামাতের আমিরের বাসায় গেছেন, নাহিদের বাসায় গেছেন, তারপরে চরমোনাই পীর সাহেবের বাসায় গেছেন কি না বলতে পারবো না। তবে তিনি মোটামুটি সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আদর আপ্যায়ন সব কিছু করেছেন। কিন্তু কোনো অবস্থাতেই তিনি স্বস্তি পাচ্ছেন না। তো এই অবস্থায় তার কাছে মনে হলো যে যে সমস্ত দলের সঙ্গে তার আজকের দিন পর্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এর মধ্যে পার্লামেন্টের বেশ কয়েকটি দল যারা তাদের দলের অস্তিত্ব বিলীন করে
তার সঙ্গে যুক্ত হয়েছে। আর ৩টি দল জনাব তারেক রহমান সাহেবের খুব প্রিয়। একটা হলো জোনায়েদ সাকি, তার একটা দল আছে। আমি দুঃখিত আমার দলের নামটি আমার মনে আসছে না। কিন্তু জোনায়েদ সাকিকে আমি চিনি। সবাই চেনে যেহেতু সে এখন মন্ত্রী। আর বাংলাদেশের এভারেজ অন্য সবার মতো নয়। সে অনেক লম্বা, তার মুখটা অনেক সুন্দর লম্বা, চুলগুলো মানে অসাধারণ, এবং সে যখন ঘাড় ঝাঁকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেভাবে বক্তব্য দিতেন, মনে হতো যে তার শরীর দিয়ে, মুখ দিয়ে, চুল দিয়ে স্ট্যালিন, মাও সেতুন বের হয়ে আসছে। তো সেই মানুষটিকে জনাব তারেক রহমান সাহেব তিনি মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, এবং তার যে জোট, সেই জোটের মধ্যে রেখেছেন। ও নাম মনে পড়েছে, গণসংহতি বোধ হয়, জুনায়েদ সাকির গণসংহতি। এরপরে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের দুটো পার্ট ছিল। একটা পার্ট অবশ্য এখন আর আগের মতো নেই, এখন আছে আম জনতার দল। সবাই তাকে আম তারেক বলেন, কিন্তু বেসিক্যালি তার নাম হলো তারেক রহমান। তো তারেক রহমান এখন কে যে তারেক রহমান 2 আর কে যে 1 এটা বলা যাবে না, বাট প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব যেভাবে আলোচিত, আবার আমজনতা দলের জনাব তারেক রহমান তিনিও যথেষ্ট আলোচিত। এর বাইরে আরেকজন আছেন, তিনি হলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। তো সেই দলের সভাপতি জনাব আন্দালিব রহমান পার্থ, তিনিও মানে অনেকটা জিহাদ করে আসলে বিএনপির সঙ্গে আছেন। আপনারা জানেন যে পার্থ যাকে বলা হয়, সে আওয়ামী পরিবারের জামাই, আত্মীয়। তারপর তার বাবা এরশাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। তারপরে তার বাবা বিএনপির সঙ্গে সে জোট করেছেন, এবং বিএনপি তার বাবার সঙ্গে আসলে রহম করেনি, মন্ত্রীও বানাননি, এবং যেভাবে তাদের সঙ্গে কথা হয়েছিল, তিনি তো আসলে এরশাদকে ছেড়ে, জাতীয় পার্টি ছেড়ে আলাদা যে জাতীয় পার্টি করেছিলেন, যা কিনা এরশাদের রাজনীতিকে তছনছ করে দিয়েছিল, এরশাদকে বিপদে ফেলেছিল। তো সেই অর্থে ওই সময় বিএনপির অনেক লাভ হয়েছিল। নাজির রহমান মঞ্জু, পার্থর বাবা, যখন বিএনপি জোটে এসেছিলেন, তার অনেক লাভ হয়েছিল। কিন্তু সেই তুলনায় জোটের অন্যান্য শরিকদেরকে যেভাবে বেগম খালেদা জিয়া সম্মানিত করেছেন, সে অনুযায়ী বেচারা মঞ্জু সাহেবকে করেননি। এই জন্য তার মনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। তো সেই কষ্ট বুকে চেপে জনাব আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির সঙ্গে ছিলেন এবং এখনও আছেন, এবং তিনি তারেক রহমান সাহেবের অ্যাজ এ ভ্যানগার্ড হিসেবে ধরে নেওয়া হয় যে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যদি 1 নম্বরে কেউ তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করেন, তিনি সালাউদ্দিন সাহেব। এরপরে 2 নম্বরে জনাব আন্দালিব রহমান পার্থ। তো সেই আন্দালিব রহমান পার্থ তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরে রাশেদ এখন বিএনপি নেতা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবের পদমর্যাদা, কিন্তু তিনি মূলত গণ অধিকারের নেতা তিনি ছিলেন। আর অনেক ছোটোখাটো দলের মধ্যে সেটা হল মাহমুদুর রহমান মান্নার যে দল, এই দলের নামটাও আমার এখন মনে আসছে না, যেহেতু মান্নাবে এত ফেমাস, তার যে নাগরিক অধিকার, মানে তার নাগরিক অধিকার এই শব্দটির সাথে মাহমুদুর রহমান মান্না তিনি আসলে একটা ইনস্টিটিউশন।